একাত্তর জার্নাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। একাত্তর জার্নাল যে অনুষ্ঠানে সারাদিনের খবরাখবর, সারাদিনের গণমাধ্যমের মানুষরা কি ভাবছেন এবং সারাদিনে কোন কোন বিষয়গুলো গণমাধ্যমকে মাতিয়ে রেখেছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং সঙ্গে আমাদের থাকেন গণমাধ্যমের মানুষরাই। আগামীকালকে সকালের পত্রপত্রিকা যখনই হাতে পাবো তখনই আপনাদেরকে দেখিয়ে দেব, প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব, আর অনলাইন ভিত্তিক যে নিউজ পোর্টালগুলো আছে সেগুলো তো সঙ্গে থাকছেই। আজকে আমার সঙ্গে যারা আছেন টেবিলে, অর্থাৎ একাত্তর জার্নাল টেবিলে, তারা হলেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক শামীম রেজা। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। যেই বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেই বিষয়টি নিয়ে আমি, যদি আপনারা অনুমতি দেন, তাহলে ব্যারিস্টার তুরিন আফরোজকে সংযুক্ত করে নেব এবং আমরা একসাথে আলোচনাটি শুরু করতে চাই। আমাদের সাথে স্কাইপেতে সংযুক্ত হচ্ছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বলাই বাহুল্য যে বিষয়টি হচ্ছে, সামনেই একটি আপিলের রায়ের আমরা অপেক্ষা করছি, সেটি মতিউর রহমান নিজামীর রায়, এবং আজকে সেটির দুপক্ষের আলাপচারিতা হয়েছে। আলাপচারিতা তো আর হয় না, আদালতে আসলে যুক্তিতর্ক হয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমার অনেক কিছু আসলে আপনার কাছে জানবার আছে এবং যা যা জানবার আছে সেগুলো একটু জেনে নেই, কারণ আজকে মতিউর রহমান নিজামী, তার যে উকিল বা তার যে আইনজীবী, তিনি বলছেন যে তাদের দাবিটি হচ্ছে, যেহেতু জনাব মতিউর রহমান নিজামী তিনি একজন বয়স্ক প্রবীণ ব্যক্তি, তাই যদি তার অপরাধ প্রমাণ হয়েও থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হবার কথা নয়। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনার এই ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনি আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবী, আপনাদের একটি ভিন্ন অবস্থান থাকবার কথা। হবার কথা নয় বললে একটু ব্যাপারটি অন্যরকম হয়, কারণ সিদ্ধান্ত গ্রহণ করবার সমস্ত এখতিয়ার হচ্ছে উচ্চ আদালতের। সেখানে একটি আবেদন করা যেতে পারে যাতে ওনার বয়স বিবেচনা করে বা যে কোনো কারণেই হোক তাকে যেন সর্বোচ্চ শাস্তি না দেয়া হয়। এটি হচ্ছে একটি পক্ষের প্রত্যাশা, যেমন নাকি আমাদের প্রত্যাশা থাকে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়। কিন্তু আদালত দিতে পারবে না, হবে না, এটি বলবার মতো জায়গা আসলে কোনো আইনজীবীরই নেই, কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটি আদালতের ডিসিশন। না ব্যারিস্টার, আমি বলছিলাম যে আপনাদের অবস্থানটি এখানে কি, মানে আপনারা কিভাবে এই যুক্তিকে দেখবেন যে তিনি বয়স্ক ব্যক্তি, সুতরাং তার সাজা কম হওয়ার কথা। আপনাদের পক্ষে আদালতকে আপনারা কিভাবে কনভিন্স করতে চাইবেন? দেখুন মিথিলা, আমরা বিচারটি শুরু করেছি 43 বছর পরে, সবাই বৃদ্ধ বয়সের অপরাধী। এখন যদি আমরা এটি বিচার করি যে সবাইকে বায়োলজিক্যাল ইমিউনিটি দিয়ে দেওয়া হবে, যে জাস্ট বিকজ কেউ বৃদ্ধ সেই জন্য অপরাধ মাফ হয়ে যাবে, সেটি কিন্তু কোনোখানে পৃথিবীর নিদর্শন নেই যে বয়স বিবেচনা করে এই অপরাধ থেকে মুক্তি। আর এমন ধরনের অপরাধ যেগুলো হচ্ছে সবচাইতে ঘৃণ্য অপরাধ, সেখানটিতে এরকম কোনো বিবেচনা করবার কোনো সুযোগ আইনের অধীনে নেই এবং নজিরও নেই। এবং জাস্ট বিকজ কেউ বৃদ্ধ সেই জন্য তার অপরাধ 71 সালে মাফ হয়ে যাবে, এটি কখনো হতে পারে না। আইনের দিক থেকে আমরা অত্যন্ত পরিষ্কার। এখানে আমার একটু কথা, যেটা আমি একটি ছোট্ট প্রশ্ন খালি করে আসি ব্যারিস্টার তুরিন আফরোজ, বৃদ্ধ মানে কি? বৃদ্ধ শব্দটির অবশ্য অনেক মিনিং আছে। বৃদ্ধ তো আমরা বলতে পারি 40 থেকে শুরু করে 80, 90 সবই হতে পারে। সেটাই জানতে চাই, মানে তিনি যে বৃদ্ধ, সেটি মানে বৃদ্ধ মানে আমি যে জায়গাটিতে কথা বলতে চাই, তুরিন আপা যে কথাগুলো বলছেন তার সবগুলো কথার সঙ্গে একমত হয়ে যে কথাটি বলতে চাই, এটা খুব সাধারণ আলোচনা, এটা এত মানে পেঁচানোর কিছু নেই আসলে এখানে। কারণ মতিউর রহমান নিজামী সহ মানবতা বিরোধী অপরাধে যে সমস্ত অপরাধীদের বিচার হচ্ছে, তাদের বিচার হচ্ছে 1971 সালে তারা যে অপরাধ করেছিল তার প্রেক্ষিতে বিচার হচ্ছে 1971 সালের মতিউর রহমান নিজামীর। মতিউর রহমান নিজামী 2015 সালের মতিউর রহমান নিজামীর এই প্রেক্ষাপটে বিচার হচ্ছে না। এখন তিনি কি করেছেন সেটি এখানে একেবারেই বিবেচ্য কোনো বিষয়ই নেই। গোলাম আজমের ক্ষেত্রে যে যুক্তিটি দেখানো হয়েছিল, দেখিয়ে তাকে যে দণ্ড দেওয়া হয়েছিল সেই দণ্ডে আমরা খুশি হয়নি, বাংলাদেশের মানুষ খুশি হয়নি। সুতরাং একজন আইনজীবী তার পক্ষ হয়ে কথা বলবেন, সেই জায়গাতে তিনি নানা কথা বলতে পারেন, কিন্তু সাধারণভাবে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যেটা দেখি যে তিনি যেহেতু 1971 সালে যে অপরাধ করেছিলেন সেই অপরাধের বিচার হচ্ছে, তার বয়স 90 বছর, 70 বছর না 170 বছর, এটা এখানে কোনোভাবেই বিবেচ্য বিষয় নয়।
না মানে আমি জনাব শামীম রেজা এই প্রসঙ্গটি আসলে ডক্টর তরুণ আফরোজ যেটি বলছেন যে 40 থেকে শুরু করে 80-90 সবাই তো বৃদ্ধ, মানে আমরা যদি ধরে নেই যে 71 সালে কারো বয়স 18 ছিল, কমপক্ষে তো 18 হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে তার অপরাধকে আমলে নেওয়ার জন্য 18 ছিল, তাহলে 40 বছর পর আসলে তার বয়স যে 60 হয়ে যাচ্ছে সেটি তো মানে খুব সোজা হিসেবেই হয়ে যাচ্ছে 60 ঊর্ধ্ব। তো 60 ঊর্ধ্ব একজন ব্যক্তিকে বৃদ্ধ বলা যেতে পারে? 90 বছরে গোলাম আজম তার বিচার হয়েছে, তিনিও বৃদ্ধ। আসলে ওই আলোচনাটি বলে গোলাম আজমকে সেই বিবেচনায় তার সাজা কমানো হয়েছে। আমার মনে হয় যে ব্যারিস্টার তরুণ আফরোজ কিন্তু এটা শুরুতে চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন যে এটা একটা তাদের প্রত্যাশা, তো তার আসামি পক্ষ যে তারা বক্তব্য যে ঠিক আছে যদি তার অপরাধ প্রমাণে শাস্তি হয়েও থাকে তার বয়স বিবেচনা এটা। আবার একই সঙ্গে উনি এও বলেছেন যে তাদের দিক থেকে প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। আমি অন্যভাবে যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা এখনো ধরা পড়েন সব শেষ জনের বয়স ছিল বোধহয় 97 বছর আমার যদি ভুল না হয়ে থাকে, তারা যে শাস্তিটি দেয় সেটা ওই রাষ্ট্রের বা ইউরোপের সর্বোচ্চ। এখন যেহেতু তাদের মৃত্যুদণ্ড নাই কিন্তু অন্য সর্বোচ্চ দণ্ড আছে, সেটা 100 বছর হতে পারে, আমৃত্যু হতে পারে, সেই শাস্তিটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে। তখন কি বয়স বিবেচনা করা হয় যে তার বয়স 97 না তার বয়স 90 না তার বয়স 100 বছর? এই সমস্ত জায়গাতে অনেক নজির আছে যে এই সমস্ত ব্যক্তিদের বয়স অনেক বেশি হয়ে গেছে, সত্যিকার অর্থেই বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কার্যকর হবার আগেই সেই সমস্ত আসামিদের 2-1 জন মারা গেছেন, এরকম নজির ইউরোপেই আছে। সুতরাং এইখানে ওই বয়স বিবেচনায় শাস্তি প্রত্যাশা তারা করতে পারে, কিন্তু তাদের যে শাস্তির বিধান আছে সর্বোচ্চ সেটাই তারা দিচ্ছেন, তো আমাদের যেটা বিধান আছে আমরা কিন্তু সেটাই প্রত্যাশা করছি। না কিন্তু ব্যারিস্টার তরুণ আফরোজ আপনার কাছে আমি এই প্রশ্নটি নিয়ে যেতে চাই যে একটু যদি আপনি যখন ওনাকে প্রশ্ন, আমি ঠিক জানি না যে এই ক্ষেত্রে কি বয়সের কোনো সংজ্ঞা আছে কিনা যে জি আমি সেই প্রশ্নটি করতে চাচ্ছি যে এটা হলে তাকে কাকে বৃদ্ধ বলা হবে। আমি একটুখানি বলতে চাই যে আলোচনায় মুর্তজা ভাই করছেন, শামীম ভাই করছেন, একদম এক্স্যাক্টলি ঠিকই আছে, এটি পজিশন, আদালতের পজিশন। শুধুমাত্র একটি মামলাতে বয়স বিবেচনা করা হয়েছে এ পর্যন্ত ট্রাইব্যুনালের, আপনারা জানেন, সেটি হচ্ছে গোলাম আজমের মামলাতে বয়স বিবেচনা করা হয়েছে। তবে যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন, তার আপিল শুনানি কিন্তু হয়নি এবং আপিলে রাষ্ট্রপক্ষের একটি বিশেষ জোরালো যুক্তি হয়ে দাঁড়াতো যদি আপিলটি হতো যে বয়স কেন বিবেচনা করে তার শাস্তি কমানো হলো। সুতরাং যেহেতু এটি মানে এই ফ্যাক্টটি আর আমরা আর্গিউ করার সুযোগ পাইনি, তাহলে বাকি সমস্ত মামলা যদি ধরি বাংলাদেশের এবং বাইরে, সেখানটিতে কিন্তু বয়স বিবেচনা করবার কোনো সুযোগ নেই। এবং মুর্তজা ভাই যেটি বললেন, অপরাধের বিচার হচ্ছে যেটি 1971 সালে সংঘটিত, সুতরাং এখন তিনি বয়স কি সেটি মোটেও গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত নয়। এবং সাইদিন মামলার রায়েও কিন্তু একই রকম ভাবেই কিন্তু ট্রাইব্যুনাল থেকেও বলা হয়েছে যে আজকের বর্তমানে তিনি কি সেটি দেখছেন, আমরা 71-কে দেখছি। সুতরাং বয়স বিবেচনা করবার সুযোগটি থাকবে না বলেই আমরা প্রত্যাশা করছি। আমি যেটি শামীম রেজা বলছেন সেটি আসলে আমার জানার আগ্রহ যে আইনের চোখে বা আইনি দৃষ্টিকোণ থেকে বার্ধক্য বা বৃদ্ধ বলে কোনো সংজ্ঞা দেওয়া আছে কিনা? না, আইনে এই ধরনের কোনো সংজ্ঞা দেয়া নেই। এখানে বিচার হচ্ছে সবারই, এবং সে আমাদের আইনে তো ওই 73 সালের আইনে এই ধরনের কোনো বার্ধক্য বা বৃদ্ধদের ট্রায়াল করা যাবে না, তাহলে তো কারোই ট্রায়াল হবে না, বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধীর ট্রায়াল হবে না। আর কোন প্রশ্ন আছে কিনা? আমার মনে হয় যে এই বিষয়টা যেটা এখনো বিচারিক পর্যায়ে আছে, এখনো বিচারাধীন, এবং এটি নিয়ে আমাদের মনে হয় খুব বেশি কথা বলবার জায়গা নেই। ব্যারিস্টার তরুণ আফরোজ, যদি আপনার কিছু যোগ করবার থাকে আপনার পক্ষ থেকে আর কিছু। না, আমি যেটি বলছিলাম যে ওই আমাদের সব আলোচনার মধ্যে কিন্তু মনে রাখতে হবে উচ্চ আদালতের রায়ের মধ্যে একটি বিচারাধীন বিষয়, এটি তাদের এখতিয়ারভুক্ত বিষয়। আমরা যাই আলোচনা করি না কেন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে রায়ের জন্য। আমাদের এখানে অনেক ধন্যবাদ ব্যারিস্টার তরুণ আফরোজ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখানে যে কথাটি একটু বলা দরকার, আলোচনা হয়েছে, তারপরেও আরেকবার বলা দরকার যে এই মামলাটি অন্য যে কোনো মামলার চেয়ে অনেক তাৎপর্যপূর্ণ এই কারণে যে তারা এ যাবৎকালে কখনোই সরাসরিভাবে বা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো ভাবেই বলি না কেন, তারা কখনো অপরাধ স্বীকার করেনি। দুইজনের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করাকে কেন্দ্র করে একটা বিতর্কের জায়গাতে আছে, যদিও আমরা মনে করি যে তারা ক্ষমা চেয়েছিল, কিন্তু তার বাইরে এই জায়গাটিতে
কথাটাই দেখেন, যদি অপরাধ করেও থাকে, যদি প্রমাণ হয়েও থাকে, তাহলে তাকে যেন লঘুদণ্ড দেয়া হয়। তার মানে হচ্ছে শাস্তিটাকে তারা মেনে নিচ্ছে এবং তারা যে অপরাধ করেছিল এটা মেনে নিচ্ছে। সুতরাং অন্য যে কোনো মামলার চেয়ে এই মামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি প্রত্যাশা খুব ফোকাস, সেটি হচ্ছে যেন তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেয়া না হয়। তার সে যে অপরাধী সেটা খন্দকার মাহবুব হোসেন অত্যন্ত সিনিয়র আইনজীবী, অত্যন্ত যোগ্য কৌশলী আইনজীবী। এই বঙ্গবন্ধুর সময়, যে সময় এই বিচার প্রক্রিয়া প্রথম শুরু হয়েছিল, তিনি তখন ছিলেন প্রধান আইনজীবী, রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী, রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী। সুতরাং তিনি অত্যন্ত যোগ্য, অত্যন্ত দক্ষ আইনজীবী। তিনি যখন কথা বলবেন অত সরলভাবে সহজভাবে বলবেন না, তার মধ্যে একটা রেখে রাখবেন। কিন্তু সেটা রাখার পরেও যেটা বলেছেন সেটা দিয়ে এটা তারা মেনে নিয়েছেন যে মতিউর রহমান নিজামী 1971 সালে অপরাধ করেছিল। এখন তার জন্য শাস্তি যেন লঘু দেয়া হয়, গুরুত্ব যেন দেয়া না হয়। আইনজীবী হিসেবে তিনি এই প্রত্যাশা করতেই পারেন, তার সঙ্গে আমার দ্বিমত নাই। নিশ্চয়ই অপরাধ বিবেচনায় আদালত শাস্তি দিবে এবং আমার ধারণা যে এত বড় অপরাধের, এতগুলো হত্যাকাণ্ডের, এত জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডও তো খুব বেশি শাস্তি নয়। এটা যেহেতু এর বাইরে আর কোনো শাস্তি নেই, সুতরাং সেটা আমাদের মেনে নিতে হয় যে মৃত্যুদণ্ডই সর্বোচ্চ। এবং মতিউর রহমান নিজামী তো আসলে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে এই সময়কার মানে দ্বিতীয় নেতা, মানে প্রথম শীর্ষ নেতার পরে দ্বিতীয় শীর্ষ নেতা। গোলাম আজমকে যদি শীর্ষ নেতা ধরা হয় তাহলে মতিউর রহমান নিজামী ছিলেন দ্বিতীয়। এটা আমরা কিন্তু কথাগুলো আমরাও বলছি অনেক কৌশলে এবং তারাও বলেছেন কৌশলে, মানে এই কারণে যে তারা তাদের লোককে বাঁচানো, তার যিনি আইনজীবী আছেন মতিউর রহমান নিজামী, সুতরাং তিনি এমন ভাবে কৌশলে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, ভাষার মারপ্যাচ, যে যদিও সেটা করবেন, মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি ইভেন ইফ, এটা যদি হয়েও থাকে তাহলে বিষয়টা এই গ্রাউন্ডে করা যেতে পারে। তো এটা যুক্তি তৈরির বা নির্মাণের একটা কৌশল। একই সঙ্গে আমরা যারা সেই ছাত্র অবস্থায় বিতর্ক করতাম তারা খুবই প্রয়োগ করতাম এটা। আর যে কথাটা আপনি বললেন, আমি আবারও ওই জায়গাতে ফিরি, যে সমস্ত আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে উদাহরণগুলো দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেগুলোতে এখনো পাওয়া যায় তাদের কাউকে বিচারের বাইরে এনে অন্য কোনো বিশেষ ব্যবস্থায় বয়স বিবেচনা এরকম আমরা করতে দেখি না। আমি কিন্তু বারবার বলছি, তাদের সর্বোচ্চ যে শাস্তির বিধানটা আছে সেই দেশগুলোতে সেটাই তারা প্রয়োগ করেন এবং তাকে হাজির করেন, তার বিচার হয় এবং তার সর্বোচ্চ শাস্তির 120 বছরের কারাদণ্ড হবারও নজির আছে। আমরা সবশেষে 97 বছরের পেয়েছি, যাকে এদের যে কারণে হোক ইউরোপে এদের দীর্ঘায়ু সবকিছু মিলে। এখানে যদি মতিউর রহমান নিজামীর আইনজীবীর বা তাদের যদি মনোবল যদি অত্যন্ত জোরালো থাকতো, তাহলে তারা বলতেন যে উনি কোনো অপরাধ করেন নাই। অন্যান্যদের ক্ষেত্রে বিভিন্ন সময় তারা যা বলেছেন, অপরাধ করেন নাই, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই বা তার কোনো শাস্তি যাতে দেয়া না হয় সেটা চাই। সেটা যখন তারা চাচ্ছেন না, এই কারণেই আমি বলছি যে এই মামলাটি আমাদের কাছে বাংলাদেশের এই পুরো বিচার প্রক্রিয়ার ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মামলা এখন পর্যন্ত যেগুলো হয়েছে। মানে আমার আপনার কথাতে আরেকটি প্রশ্ন মনে আসছে, আলোচনা, আসলে প্রশ্ন না, আলোচনার সূত্রপাত বোধহয় আমরা করতে পারি, তবে সেটা বিরতির পর করবার ইচ্ছা আছে, কারণ বিরতির সময় হয়েছে। ৭১ জানালে ফিরে আসছি এক্ষুনি। গেলবারের চেয়ে প্রায় ৩ গুণ বেড়েছে পৌর নির্বাচনের ব্যয়, সবচেয়ে বেশি বরাদ্দ আইন শৃঙ্খলা খাতে। মনোনয়নপত্র প্রত্যাহার শুরু, ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী। বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামী সর্বোচ্চ সাজা বহালে যুক্তি উপস্থাপন করলেন অ্যাটর্নি জেনারেল। মহানগর পুলিশ পেতে যাচ্ছে গাজীপুর ও রংপুর জেলা, দুটি আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। খুচরো যন্ত্রাংশের অভাবে বিআরটিসির ভাগাড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার অর্ধশত ভলভো বাস। জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা এবং যে প্রসঙ্গে আলাপ করছিলাম সেই প্রসঙ্গ নিয়ে আরেকবার একটুখানি ছোট একটি প্রশ্ন মনে এসেছে গোলাম মুর্তজার কথায়। সেটি হলো যে আপনি বলছেন যে এটি একটি ভিন্ন তর প্রেক্ষাপট, তার কারণ এর আগের কোনোটিতে আমরা দেখিনি যে অপরাধ স্বীকার করা হয়েছে। মানে এই প্রেক্ষাপটটি তৈরি হলো কেন বলে মনে করছেন? এই প্রেক্ষাপটটি তৈরি হওয়ার আমরা বিরতির আগে যে আলোচনাটি করছিলাম, অনুষ্ঠান শুরুর আগে বিরতির সময় যে আলোচনা করছিলাম, সেটি খুব এভাবে যে ধরেন শুরুর থেকে এক ধরনের সংশয় ছিল,
হ্যাঁ, আওয়ামী লীগ বলেছে বিচার করবে, সত্যিই কি বিচার করবে? 96-তে তো করেনি, তো বিচার শুরু করলো। বিচারের গতি যেহেতু নিয়ে প্রশ্ন ছিল, আমাদের এক ধরনের সন্দেহ ছিল, আচ্ছা তাহলে মনে হয় বিচার হলো না, আচ্ছা বিচার হলেও মনে হয় শাস্তি হবে না, শাস্তি হলেও মনে হয় শাস্তি কার্যকর হবে না, শাস্তি কার্যকর হলে হয়তো জেল হবে, ফাঁসি হবে না। কিন্তু এই যে সবগুলো যদিকে অতিক্রম করে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে এই যে রায়গুলো যে কার্যকর করা গেল, দেশি বিদেশি নানা রকমের চক্রান্ত বা ষড়যন্ত্রকে মোকাবেলা করে, এটি বাংলাদেশের যারা বিচারের পক্ষে, যারা বিচারে আন্দোলন সংগ্রাম করেছে, পুলিশের মার খেয়েছে, তাদেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সত্যি সত্যিই ফাঁসি হবে কিনা। তো সরকারের পক্ষ থেকে ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে যেহেতু অত্যন্ত সাহসিকতার প্রমাণ দেয়া হয়েছে, সাধারণ জনমানুষও বিশ্বাস করেছে যে না, অপরাধীর আদালত যে রায় দিচ্ছে সেই রায় অনুযায়ী শাস্তি কার্যকর হচ্ছে। এই বিষয়টি, এই যে সংশয় সন্দেহের কথা বললাম, এই সংশয় সন্দেহ যারা অপরাধ করেছে তারা যেহেতু আর্থিকভাবে এবং সাংগঠনিকভাবে এক ধরনের শক্তিশালী অবস্থানে আছে, দেশি বিদেশি লবিস্ট এবং তাদের কিছু শুভানুধ্যায়ী দেশ আছে, তাদেরকে দিয়ে যে তারা চেষ্টা করেছে, চেষ্টা করে তারা মনে করেছিল যে শাস্তি অন্তত মওকুফ করাতে পারবে, না হলেও কিছু কমাতে পারবে, আর কিছু না পারলেও হয়তো ফাঁসিটা ঠেকাতে পারবে। কিন্তু তারা যে শেষ পর্যন্ত ফাঁসি ঠেকাতে পারলো না এবং ঠেকানো যাচ্ছে না, এটা তারা বিশ্বাস করে নিয়েছে যে এখন আদালত যে রায় দিবে, অপরাধ অনুযায়ী যে রায় দিবে এবং সেই রায়টি কার্যকর হবে, এখন তারা এসে অপরাধ স্বীকার করছে এবং বলছে যে ফাঁসি দিও না, অন্য কোনো দণ্ড দাও। আমি মনে করি এই যে আইনের শাসন যদি একটি সমাজে থাকে, তাহলে যে মানুষের ভেতরে এক ধরনের বিশ্বাস তৈরি হয়, অন্য সব ক্ষেত্রে অনেক ব্যতিক্রম ঘটনা থাকলেও মানবতা বিরোধী অপরাধের জায়গাটিতে, আইনের শাসনের জায়গাটিতে সরকারের যে উদ্যোগ, ছোটখাটো সমালোচনা আছে কিছু যেটা আমরা বিভিন্ন সময়ে করেছি, এই সব কিছুকে অতিক্রম করে আইনের শাসন প্রয়োগের একটি ধারা তৈরি করতে পেরেছে, যেই কারণে এই প্রশ্নগুলো এসছে, অপরাধ স্বীকার করার প্রসঙ্গ এসেছে। এবং এই যে যদি অপরাধ করেও থাকে, এই যে আমি যেটা বলছিলাম যে অন্য যে কোনো মামলার চেয়ে এই মামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই কারণে একেবারে পুরোটাই আমরা মনস্তত্ত্ব ধারণা করছি। এখন কি চিন্তা তারা করছে, সেটা কি ছিল তার মনে, এটা তো আমরা বলতে পারবো না। তবে ব্যাপারটা ওরকমই মনে হয়। এবং আপনি আসামি পক্ষের প্রধান আইনজীবীর সর্বশেষ যে মামলা বাস্তবায়িত হলো ফাঁসি, তখন যদি মন্তব্য শোনেন, সেটা কিন্তু আমি আবারও বলছি যে খুব আইনের ভাষায় সুচারুভাবে বক্তব্য দেওয়া ছিল। রাজনৈতিক বক্তব্য যাই হোক না কেন, সেটা আমরা বিবেচনা আনলে চলবে না। যে আমরা বিচারে হেরে গেছি, এরকম একটা কথা ছিল, যেটা নিয়ে কোনো মন্তব্য নাই, করেছি আমরা আইনি প্রক্রিয়া আমরা হেরেছি। তো সেদিক থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তো আগাম এক ধরনের একটা অবস্থান তৈরি করা যে যদি শাস্তি হয়ও তাহলে বয়স বিবেচনায় তাকে আমি সেই জন্য বলছি, তার মানে এই ধারাটা আপনি যদি আমরা কিন্তু পরাজয় বলবো না, বলবো অপরাধ স্বীকার করি। আমরা কিন্তু সব শেষে এই বক্তব্যটার উপর খুব বেশি মাধ্যমে আলোচনা কিন্তু হয়নি, গণমাধ্যমে আমরা পলিটিক্যাল বক্তব্যগুলো নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু তার ব্রিফিংটা কিন্তু অত্যন্ত স্পষ্ট এবং খুব নির্দিষ্ট ভাবে বলা, একেবারে খুব আইনের ভাষায় বলা যে আমরা আইনি লড়াই করেছি এবং সেটাতে আমরা হেরে গেছে। ব্যাপারে মন্তব্য করবার কেউ নেই। চমৎকার বলেছেন যে আমরা তুলনামূলকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি কম আলোচনা করেছি, এবং তারাও কিন্তু খন্দকার মহবুবও কিন্তু ওই কথাটি ওই একবারই বলেছেন, পরবর্তীতে আর কোনো খুব বেশি কিন্তু টানেন। আমরা প্রচুর আলোচনা করেছি, সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা। কিন্তু যিনি প্রধান ব্যক্তি এবং যিনি কিন্তু যেনতন ব্যক্তি না, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। এর আগে যখন 73 এটা শুরু হয়, সেক্ষেত্রেও তাদের একটা গুরুত্বপূর্ণ, তিনি রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী, তিনি এখন আসামি পক্ষের প্রধান আইনজীবী। তিনি যখন বলছেন যে আমরা একটা আইনি লড়াই করেছি, তার মানে কি শুরুতে এটা নিয়ে যত ধরনের বক্তব্য দেয়া হোক যে এটার মধ্যে ফাঁক ফোকর আছে, এটা হচ্ছে না, মানে হচ্ছে না, এটা তো অসংখ্য বক্তব্য আছে, কিন্তু সেক্ষেত্রেই যখন প্রধান এরকম একজন ব্যক্তি পরে বলছেন যে আইনি প্রক্রিয়া, তার মানে আইনি প্রক্রিয়া মানছি, আইনি প্রক্রিয়া ঠিক আছে এবং সেখানে আইনি লড়াই যা হয় এটা তো তারপরে কিছু বলবার থাকে না, সেক্ষেত্রে এবার এবং লড়াইয়ের এইটাও লড়াইয়ের একটা কৌশল হিসেবে কিন্তু আগামী আমি বলে দিচ্ছি যে দেখেন মিথিলা, যদি শাস্তি হয়ও তাহলে আমার এই বিবেচনায় সেক্ষেত্রে এটা লঘু করা বা এটা কমিয়ে আনা। আর একটা কথা উনি যেটা বললেন যে এটাও বাস্তবায়নের পরে যে বাস্তবতাটা তৈরি হয়, সেটা তো আগে থেকে একেবারে ভিন্ন। মানে যেটা হয়তো আপনি 5 বছর আগে, কেন হয়তো আরো 3 বছর আগেও চিন্তা করতে পারছেন না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির কার্যকর হবার হয়তো 1 ঘন্টা আগেও যদি কোনো, আমি জানি না, যদি কোনো জরিপ করা হতো 10 জন মানুষের মধ্যে 5 জন অন্তত বলতো সত্যি কি হবে,
এই যে মানুষের ভেতরের যে, এটা তো মানুষের ভেতরের প্রতিক্রিয়া, তো সেটার যখন কার্যকর হয়ে যায় তখন মানুষের ভেতরে তো এই বিষয়টা একটু অন্যরকম বিষয় তৈরি হয়। সবশেষ যে দুটো, সেটা অত্যন্ত বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছেন বিভিন্ন সময় এরকম দুইজন ব্যক্তির, এবং যাদের বক্তব্য দীর্ঘদিন ধরে খুব কন্টেস্টেড, যে এটা কখনো যুদ্ধ হয়নি বা জিনিসগুলো, যেটা একটা পুরো গ্র্যান্ড ডিসকোর্স, যেটা একটা মুক্তিযুদ্ধের, সেটার উল্টা। মানে আপনি দেখবেন যে অন্যান্য সময় মুক্তিযুদ্ধের গ্র্যান্ড ডিসকোর্সকে সবসময় যে এই দলগুলো সরাসরি চ্যালেঞ্জ করে তা না, পরোক্ষভাবে বলে, তাই না, বিভিন্ন ভাবে বলে। আপনি গোলাম আজমের ভিডিওটা যদি দেখেন, কোন একটা চ্যানেল যখন করেছিল, সেখানে কিন্তু কৌশলে সে কথা বলেছিল যে ব্যাপারটা এরকম ছিল অনেকটা। আমরা অনেক সময় এগুলো মনে রাখিনি, এগুলো আমাদের স্মরণ করা উচিত, যে না না ওই সময় তো কেউ নাই, শেখ মুজিব তো এখানে নাই, লোকজন আমাদের কাছে আসে, তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা চায়, তো আমরা তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়েছিলাম। আমি একবার সুবহু, আমি যদি আমার ভুল না হয়ে থাকে, আমি ডকুমেন্টারি থেকে বলছি, আবারও দেখা যেতে পারে। যদি আপনি ডকুমেন্টারি নাম বলেন, আমার এই মুহূর্তে নামটা বলে, এটা আমাদের টেলিভিশনে করা, আপনি গোলাম আজমের সাক্ষাৎকারটার কথা বলছি, কোন একটা চ্যানেল সাক্ষাৎকার, আমরা নিশ্চয়ই ইউটিউবে এটা খুঁজে পাবো, নিশ্চয়ই খুঁজে পাবো। আমি আশা করছি যে আমার সহকর্মীরা সেটা খুঁজছেন। এই জন্য কথাটি বললাম যে তারাও এই ডিসকোর্সটাকে সরাসরি চ্যালেঞ্জ করতেন না, এক ধরনের ঘুরিয়ে ফিরিয়ে এটার একটা, আপনি বলতে পারেন যে অন্য আর একটা মাত্রা যোগ করার চেষ্টা করতেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখেন যে প্রধান যাদের ক্ষেত্রে যে সর্বশেষ যে ফাঁসিগুলো হলো, তারা একদম পুরো যে ন্যারেটিভ আপনার আছে, আপনার একটা প্রতিষ্ঠিত প্রায় যে জিনিসটা, হয়তো শুধু বিচারিক ভাবে এক ধরনের রায় পাওয়ার অপেক্ষা মাত্র, এছাড়া তো পুরো ব্যাপারটা প্রতিষ্ঠিত। এখানে আবার একটি কথা বলা দরকার, যে গোলাম আজমের যে ওই যে বক্তব্যটির কথা বলছে, সেখানে গোলাম আজম যে শান্ত স্থির ভাবে যে অস্বীকার করছেন পুরো বিষয়টি, সেটি একরকমের ব্যাপার। আবার বিভিন্ন সময়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কয়েকদিন একেবারে উল্টা, সেটার কথাই বলা, সে দাম্ভিকতার সঙ্গে সে আবার যেভাবে কথা বলেছেন, বা তাদের আরো অন্যান্য নেতারা যেভাবে কথা বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যেভাবে কথা বলেছেন, তাতে তো কিছুই হয়নি। না, সালাউদ্দিন কাদের চৌধুরী তো এবং তার পরিবার তো আসলে মানে ফাঁসির দিন পর্যন্ত তারা অনেকটা নিশ্চিত ছিলেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে না, বোধহয় পরিবারের এক ধরনের এক্সপ্রেশন থাকে, সে পরিবারের ঘটতে যাচ্ছে না এরকম একটি মনোভাব এই যে মনে হয়েছিল। এই যে মুজাহিদ সাহেবের যদি আমি বলছি যে গোলাম আজমের যদি ওই ধরনের বক্তব্য থাকে ইনিয়ে বিনিয়ে, আর সেখানে এরা সরাসরি, তার মানে আপনার পুরো ঘটনাবলী, পুরো ন্যারেটিভ, পুরো যে কাঠামো যেটার উপর আপনি দাঁড়িয়ে আছেন, প্রেক্ষাপট, সেটাকে পুরো অস্বীকার করে, একবার পুরো একটা বিকল্প একটা ধারণা দরকার যে না এটা কখনোই ঘটেনি। এটা তারা করতে পেরেছে যেহেতু তার বিচার হওয়ার কথা ছিল 1972 সালে, বিচার হওয়ার কথা ছিল 1973 সালে, এটা হবে না কোনোদিন এমন একটা ধারণা। 73 সালের বিচারিক প্রক্রিয়াটি আটকে দেয়া গেছে, তারপরে তারা ক্ষমতায় এসেছে, মন্ত্রী হয়েছে, দল শক্তিশালী করেছে, ব্যাংক, বীমা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান বানিয়েছে। সুতরাং তারা তো এটা বলবেই, তখন তারা তো এটা মনে করবেই যে বিচার হবে না, বিচার করা যাবে না, আমাদের বিচার আবার কে করবে, আমার অমুক দেশ আছে, পাকিস্তানের সংসদ আছে, অমুকে আছে, তমুকে আছে, অর্থ আছে, নানা কিছু ম্যানেজ করবে। কিন্তু সবকিছুকে ম্যানেজ, সবকিছু সব চেষ্টা করেও শেষ পর্যন্ত যে অপরাধ থেকে বাঁচা গেল না, এই জায়গাটিতে এসে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে এবং তাদের নেতারা এক ধরনের মনোবল হারিয়েছে, এবং হারানোর প্রেক্ষিতেই এখন তারা স্বীকার করে নিয়েছে। এটি আমাদের জন্য একটা বড় পাওয়া। সঙ্গে দেখেন যে পাকিস্তানের যে অবস্থান, যেখানে বিভিন্ন রকম আলোচনা চলছে, ডিপ্লোম্যাটিক বিষয়গুলো অন্যান্য, কিন্তু এটা বুমেরাং হলো এক হিসাবে তাদের, কারণ যখনই তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে, মানে আমরা যেভাবে আমাদের বক্তব্যগুলোকে অন্য তৃতীয় পক্ষ কিভাবে বিশ্লেষণ করবে সেটা তারা ভালো বলতে পারবে, কিন্তু দেখেন এটাও কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, যে আপনি এখানে একরকম বলছেন যে এই কাদের সেই কাদের না, কিন্তু ওখানে আবার তার পক্ষে আপনি বিবৃতি দিচ্ছেন, তারপরে এইবারও আপনি দেখেন বিবৃতি দিলেন, সবকিছু মিলে যে প্রেক্ষাপট হচ্ছে সেটা উল্টা গেছে। কিন্তু তার মানে একরকম প্রতিষ্ঠিত যে এরা একেবারে এই কাজগুলো করেছে আমাদের লোক, তো সুতরাং সবকিছু মিলে আমার মনে হয় যে একেবারে আমরা এখন যখন আলোচনা করছি সেটার প্রেক্ষাপট শুরু থেকে একেবারেই বোধহয় অন্যরকম। সুতরাং শুরুতে তারা যতটা কনফিডেন্ট ছিলেন, যতটা মনে হতো যে প্রেক্ষাপটটা, সেটা হয়তো নাই তাদের নিয়ন্ত্রণে। যাই হোক, অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে পৌরসভা নির্বাচন। যদি আমরা সেই বক্তব্যটি পাই, আছে ফুটেজটি খুঁজে পাচ্ছি আমরা, কিন্তু 40 মিনিটের একটি ফুটেজ, অনেক বড়। চ্যানেলের নামটি বলতে পারছি না, সম্ভবত বাংলা ভিশনের, সম্ভবত 40 মিনিটের এটিএন নিউজের। কিন্তু যদি আমরা পাই তাহলে বিশেষ অংশ হয়তো দেখানো যেতে পারে, দেখি চেষ্টা করে দেখা হচ্ছে আমাদের
দল চেষ্টা করছে। কিন্তু আমি যে প্রসঙ্গটিতে যেতে চাই সেটি হচ্ছে পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচন আজকে আমি বেশ কয়েকটি গণমাধ্যমে দেখলাম বেশ কিছু বিষয় নিয়েই প্রশ্ন এসেছে, বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক এসেছে। খুব ভালো হতো যদি আজকে আমাদের সাথে কেউ থাকতেন যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ বা নির্বাচন নিয়ে কাজ করেন, কিন্তু তারপরও আমরা বেশ কয়েকটি আলোচনার সূত্রপাত করতে চাই। একটি হলো যে এবার পৌরসভা নির্বাচনের ব্যয় অনেক বেশি, 100 কোটি টাকা ধরা হয়েছে নির্বাচন কমিশনের ব্যয়, এবং অবশ্যই নির্বাচন কমিশনের ব্যয়, নির্বাচন কমিশনে নির্বাচনটা অনুষ্ঠিত করবেন, 100 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এবং আরো একটি প্রশ্ন আজকে আমি প্রত্যেক নির্বাচনে এটি দেখি, আমি আলোচনা করতেই চাই, এই যে ফ্রক, ঝুনঝুনি, চুলা ইত্যাদি ইত্যাদি প্রতীক দিয়ে নারী যারা রয়েছেন সদস্য যারা নির্বাচন করতে চান তাদের প্রতীক বরাদ্দ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং তৃতীয় হচ্ছে বেশ কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর মধ্যে কেউ কেউ নির্বাচিত হয়ে গেছেন। 3টি বিষয়ের মধ্যে আমরা আসলে এর মধ্যে গণমাধ্যমে বেশ কথাবার্তা বলতে দেখছি। কাকে দিয়ে শুরু করবো আমি জানি না, আপনারা যে কেউ শুরু করতে পারেন। গোলাম মুর্তজা, যে প্রশ্নটি সবচেয়ে আগে এসছে সেটি হচ্ছে আজকে সবচেয়ে আগে এসছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের হঠাৎ এত ব্যয় বেড়ে গেল কেন? একদল বলছেন যে হ্যাঁ, এটি নির্বাচন কমিশনকে খুব স্পষ্ট করতে হবে। ডক্টর আবুল বারাকাতের বক্তব্যে আমি শুনছিলাম, তিনি বলছেন যে আমরা দলকে বাধ্য করছি, আমরা ব্যক্তিকে বাধ্য করছি, কেন নয় নির্বাচন কমিশন। একটু শুনে আসতে পারি ডক্টর আবুল বারাকাত কি বলেছেন। খরচ খরচা বাড়ছে বিভিন্ন দিক থেকে, এখন এই হয়তো শুনতে পারবো। ডক্টর আবুল বারাকাতের বক্তব্যটি শুনতে চাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটিও তো সত্য যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলার জন্য বেশি ব্যয়ের প্রয়োজন আছে বই কি না। নিশ্চয়ই আমরা বক্তব্যের আগে যদি কথা বলার সুযোগ থাকে যে আমরা যদি এর আগের নির্বাচনে 30 কোটি বা 35 কোটি টাকা, সম্ভবত 36 কোটি টাকা বাজেট থেকে থাকে এবং এবার যদি সেই বাজেটটি 100 কোটি টাকা হয়ে থাকে, তাহলে প্রথমত কথা যে নির্বাচন কমিশনকে এটি খুব পরিষ্কার করে সাধারণ জনমানুষের কাছে গণমাধ্যমের মধ্য দিয়ে অথবা তাদের ওয়েবসাইটের মধ্য দিয়ে এটি পরিষ্কার করে বলা যে তাদের আগের খরচের সঙ্গে এবারের খরচের পার্থক্যগুলো কোন জায়গাতে। জিনিসপত্রের দাম থেকে শুরু করে সবকিছু, যে কোনো কিছুই বেড়েছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখন সেই বাড়ার পরিমাণটি এত কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে। আমি মনে করি না যে সবকিছু মিলিয়ে যা বেড়েছে সেই বাড়ার পরিমাণটি এত বেশি, দ্বিগুণেরও বেশি বা প্রায় 3 গুণ, এটি আমি মনে করি না যে আমাদের এই জায়গাগুলোতে বেড়েছে। আরেকটি বিষয় এখানে আলোচনা হবে, তার একটা বড় কারণ হচ্ছে যদি আপনি যখন 100 কোটি টাকার বাজেট আসবে, দেখুন বাজেট যদি আগে 36 কোটি থেকে থাকে, এখন যদি সেটি 100 কোটিও হয়ে থাকে, এটি আসলে মানুষের গ্রহণ করা বা না করার ক্ষেত্রে আরেকটি বিষয় নির্ভর করে যে যারা এই এত বড় বাজেট খরচ করছে, সাধারণ জনমানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বা তাদের প্রতি সাধারণ জনমানুষের আস্থার জায়গাটির কি অবস্থা। আমার ধারণা যে এই নির্বাচন কমিশনের আলোচনা বা সমালোচনা, মানে অর্থটি সঠিক পথে ব্যয় হচ্ছে, 1 নম্বর অর্থটি সঠিক পথে ব্যয় হচ্ছে কিনা, এবং তারা এর আগে যে সমস্ত নির্বাচন করেছেন এবং এই নির্বাচনী করার সময়ে তাদের যা যা করার কথা ছিল তাদের কাঙ্ক্ষিত ভূমিকাটি তারা পালন করতে পেরেছেন কিনা। মূল আলোচনার জায়গাটি সেটি যে এই নির্বাচন কমিশন, আমি একদম ধরে ধরে বলতে পারবো যে এই নির্বাচন কমিশন ওই গ্রহণযোগ্যতার জায়গাটি, ওই আস্থার জায়গাটি এক ধরনের বড় রকমের প্রশ্নের মধ্যে ফেলেছেন তারা তাদের নিজেদের কর্মকাণ্ড দিয়ে। উপজেলা নির্বাচনে সবকিছু ঠিক করে প্রধান নির্বাচন কমিশনার অবকাশ যাপনে চলে গেছেন। এটি খুব সাধারণ জনমানুষের ভেতরে খুব বড় রকমের প্রশ্ন তৈরি করেছে তার নীতি নৈতিকতা এবং নির্বাচনের প্রতি বা তার এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতার জায়গাটিতে খুব বড় রকমের প্রশ্ন তৈরি করেছে। সংসদ নির্বাচনের ভোট বাস্তবে কি আর পরবর্তীতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সংখ্যা দেখানোর ক্ষেত্রে তারা কোনো দৃঢ়তার পরিচয় দিতে পারেনি। আরেকটি জায়গাতে তারা খুব বড় রকমের প্রশ্নের মুখে দেখেন সব মানুষই চায়, সব প্রতিষ্ঠানই চায় যাতে তার ক্ষমতা বৃদ্ধি করা হোক, যাতে সে আরো যোগ্যতার সঙ্গে কাজ করতে পারে। আর আমাদের নির্বাচন কমিশন এখন যারা আছেন তারা যখন দায়িত্ব নিতে আসলেন তারা এসে বলছেন যে আমার এই ক্ষমতা দরকার নাই, আমি এটা নিব না। এই যে এক ধরনের কি বলবো যে দক্ষতা, যোগ্যতা বা দায়বদ্ধতার জায়গাতে তাদের যে ঘাটতি, সেই ঘাটতিটি হচ্ছে এই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় সমালোচনা। তার সঙ্গে যখন এই বাজেট যোগ হয় তখন মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে আপনি তো কোনো কাজ ঠিক মতো করছেন না, আপনি তো কোনো কাজ ঠিক মতো পালন করছেন, শুধু কেন টাকা খরচ করছেন। আচ্ছা, আমি একটু ভুল বলেছি যে ডক্টর আবুল বারাকাত না, হোসেন জিল্লুর রহমান, তার বক্তব্য একটু দেখে নেই, তারপর আলোচনায় ফেরত আসি। 100 কোটি টাকার বাজেট যদি প্রয়োজন হয় করবে, 1000 কোটি টাকা যদি প্রয়োজন হয় করবেন, কিন্তু
বিশ্বাসযোগ্য দৃশ্যমানভাবে আমাদেরকে বুঝাতে হবে যে এই টাকাটা প্রয়োজন ছিল, এটা না হলে নির্বাচন সুষ্ঠু হতো না। এটা তো জবাবদিহিতা নির্বাচন কমিশনকে করতেই হবে, অডিটও হবে, তাই না? এমনি একটা অনেক বড়, অবশ্য আপাত দৃষ্টিতে সবকিছুর দাম বাড়লেও এত বেড়েছে কিনা এটাও যেমন সন্দেহ হচ্ছে, তেমনি আমরা কেবল সন্দেহের জন্য সন্দেহ না করে উই ক্যান ওয়েট, আমরা অপেক্ষা করতে পারি যে নির্বাচন কমিশনকে কিন্তু এর জবাবদিহিতা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসেবের মতো কমিশনের উচিত হবে নির্বাচনী ব্যয়ের হিসেব প্রকাশ করা, নয়তো কমিশনের উপর আস্থা কমবে সাধারণ মানুষের। জনপ্রতিনিধিদেরকে যেমন আমরা বাধ্য করছি যে তারা খরচের, এবং দলকেও বাধ্য করছি, নির্বাচন কমিশনকেও বাধ্য করি, আপনারা 100 কোটি টাকার বাজেট কোথায় খরচ করলেন, পরবর্তীতে নির্বাচন হয়ে গেলে আমাদেরকে একটা বিবরণ দেন, তাহলে আমরা বুঝবো যে এগুলো প্রয়োজন ছিল এবং এইটার বিষয়ে জনগণ আশ্বস্ত হবে। আপাত দৃষ্টিতে খুব বিরাট একটা ডিফারেন্স আমরা শুনেছি। আমাদের মানে একমত না হওয়ার বোধহয় না, মুর্তজা ভাই যেটা বললেন আর ডক্টর হোসেন জিলুর যেটা বললেন তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সোহেল সাহেব একসময় এটা দায়িত্বে ছিলেন, তিনি একটা খুবই আনুষ্ঠানিক একটা কথা বললেন যে ঠিক আছে পরে জানাবে, কিন্তু একটা বড় কথা দুজনের বা তিনজনের কথা শুনে আমার মনে হচ্ছে যে সক্ষমতা এবং গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন এখানে, শুধুমাত্র অডিট রিপোর্ট দেওয়াটা বড় কথা না। মানে যে প্রতিষ্ঠানটাকে নিয়ে আমরা এত কথা বলি তার সক্ষমতা একটা কথা বলি, সে 100 কোটি টাকা বা হোক সে 1000 কোটি টাকা প্রয়োজনে, সেটা খরচ করবার প্রয়োজনীয়তা শুধু না, সক্ষমতাও আমার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয় যে হঠাৎ করে যখন এই পরিমাণে বাড়ে, কারণ সে তো এই বিপুল অর্থ খরচের প্রতিষ্ঠান না, সুতরাং বাড়তেই পারে। হোসেন জিল্লু যেটা বলেন যে 1000 হতে পারে, 100 কেন, কিন্তু কেন বাড়লো বা কি কারণে বাড়লো সেটা যৌক্তিকতাটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। মানে 36 কোটি টাকা থেকে 100 কোটি টাকা সেই উল্লম্ফনটা কেন, সেটিও বোধহয় জানা। ব্যয় বাড়বে না সে কথা আমরা বলছি না, ব্যয় অবশ্যই বাড়বে, আইন শৃঙ্খলা রক্ষার্থে বাড়তে পারে, সামগ্রীর দাম বেড়েছে, সবকিছু, এমনকি মুদ্রণের জন্য যে কাজটা হচ্ছে সেটারও ব্যয় বেড়েছে, কিন্তু এটা আমরা অনুমান করছি, সবকিছু মিলে তো তাকে তো 3 গুণ না, তাই না? এটা তো আর একেবারে ধারণা আছে যে কত বেড়েছে, 10 টাকা জিনিস হয়তো 12 টাকা হচ্ছে, 15 টাকার জিনিস হয়তো 18 টাকা বা 20 টাকা, 3 গুণ হয়েছে কিনা। 15 টাকার জিনিস 50 টাকা হয়নি বাংলাদেশে কোনো জিনিস। আমার মনে হয় না যে কারোরই এ ব্যাপারে আসলে দ্বিমত আছে, সবাই প্রায় একই কথা বলছে। আমরা প্রতীকটা জরুরি, প্রতীকটা খুব জরুরি জানা, সম্ভবত অত্যন্ত ব্যথিতভাবে আসলে আলোচনাটি এখানেই বোধহয় আমরা এটা সিটি ইসের সময়, ওই যে আমাদের মেয়র নির্বাচনে সিটি কর্পোরেশনের সময় কথা বলা হলো এইটাই, এবং একই বিষয় এই টেবিল, এবং আমাদের একাধিক নারী প্রার্থী তারা বললেন তাদেরকে তখন দেওয়া হলো দা বটি কাছি এই ধরনের বিভিন্ন রকম জিনিস, এবং আমার মনে হয় গ্যাসের চুলাও ছিল না, চুলাও ওই ধরনের। তো তখন সম্ভবত আমাদের মনে হয় কি ব্রিগেডিয়ার সাখাওয়াত বা কেউ একজন ছিলেন, বলছিলেন যে না এটা তো একেবারে ঠিক না, আমাদের প্রতীক সংকট যদি থাকে তাহলে প্রতীক চাওয়া যেতে পারে, এবং আপনার মনে আছে আমরা বলেছেন যে ভলান্টারিলি আমরা প্রতীকের নাম দিতে রাজি আছি, যে অসংখ্য জিনিস রয়েছে। না শুধুমাত্র নারীদেরকেই তাহলে কেন, মানে সেটিও একটি প্রশ্ন যে ফ্রক বা পুতুল বা গ্যাসের চুলা কেন নারীদেরকে, আরো কোন একটাতে দেখলাম এরকম চকলেট বা এই ধরনের, মানে এত কিছু থাকতে আমি একটা জিনিস বুঝি না যে এই ধরনের উর্বর মস্তিষ্ক কাদের, মানে এটা কি তারা এক ধরনের কৌতুক করেন, নাকি জিনিসটা যতই আমরা যা কিছু না বলি না শোনার ভান করেন, নাকি তাদের অদক্ষতা, মানে অজ্ঞতা এক ধরনের, যে প্রতিষ্ঠানটাকে নিয়ে আমরা এত কথা বলছি, যে যাকে আমি একেবারে 3 গুণ বাজেট দিয়ে দিচ্ছি, যার পর এতটা বড় আস্থা রাখছি, এত কিছু সে করবে, সেরকম একটা কৌতুকের মতো একটা কাজ করবে যে তার জেন্ডার ভিত্তিতে হোক বা তার এই ধরনের একটা কোনো পরিচয়ের কারণে তাকে আমি এই ধরনের প্রতীক বরাদ্দ করব। প্রতীক বরাদ্দেরও তো একটা গ্রহণযোগ্যতা থাকে, তারও তো একটা কমিউনিকেশন একটা ভ্যালু থাকে না। এবং এই যে আপনি যে শব্দটি ব্যবহার করলেন কমিউনিকেশন ভ্যালু, মানে এইখানে তো নিশ্চয়ই একজন কোন না কোন কেউ দায়িত্ব থাকেন যারা এই দিকটি দেখেন, যারা এই দিকটি নিয়ে কাজ করেন, যাদের এই দিকটি নিয়ে পড়াশোনা করবার কথা। এবং তখন আপনার যদি মনে থাকে তখন বলা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না কি আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, তারা বলেছেন না প্রতীক চাওয়া যেতে পারে, আপনি প্রতীক আহ্বান করেন, লোকজন নাম জমা দিক, এটা একটা আনন্দের ব্যাপার। এবং এটা কত আপনি এখনই বলেন যদি এই বিরতিতে দেন, আমরা দুজন মিলে কতগুলো প্রতীকের নাম বলতে পারি যে এটা দেওয়া যেতে পারে। এটি আসলে মিথিলাদ, এটি আমরা এই আলোচনাগুলোকে অধিকাংশ সময়ে হাসতে হাসতে আলোচনাগুলো করি, বিষয়টি আসলে হাসির নয়, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক এই জায়গাটিতে সামগ্রিক সমাজের চিত্রটি বোঝা যায়, সেটাই আমি বলছি, যেটা অত্যন্ত হৃদয় বিদারক। আজ থেকে 15 বা 20 বছর আগে যদি আপনি এখন যেভাবে আছেন, আরো আগে ধরুন 30 বছর আগে যদি গ্রামের একটি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একজন হয়তো বলতো যে মেয়ে ছেলে এভাবে হেঁটে যাচ্ছ কেন।
একজন পুরুষই হয়তো বলতেন। এখন এই যে নির্বাচন, সেই অবস্থার তো পরিবর্তন হয়েছে, অনেক সংগ্রাম করে তাই সেই অবস্থার পরিবর্তন করা গেছে। এখন গ্রামের মেয়েরা রাস্তায় কাজ করে, মাঠে কাজ করে, মাটি কাটে, ইট ভাঙে, সবই তো গ্রামে করছে। আগেও কাজ করতেন, আমি বলছি কাজ অনেক, সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। কাজ আগেও করতেন, আগে গ্রহণযোগ্যতাটা এইভাবে ছিল না, এখন সেই গ্রহণযোগ্যতাটা দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, মানুষের এগিয়ে যাওয়া সবকিছু দিয়ে আমি বলছি যে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা শব্দটি একেবারে খুব একপেশে হয়ে গেছে, তারপরে আমি শব্দটি ব্যবহার করছি। এই যে মানসিকতা ধারণ করছেন ওই 20-25 বছর বা 30 বছর আগের একজন নিরক্ষর মানুষ গ্রামে থেকে যে মানসিকতা ধারণ করতেন যে মেয়েরা কেন এই কাজ করবে, মেয়েরা কেন মাঠে যাবে, মেয়েরা কেন রাস্তা দিয়ে হাঁটবে, কেন ঘোমটা দিল না, এই যে মানসিকতা ধারণ করতেন, আমাদের নির্বাচন কমিশনে আপনি যাদের কথা বলছেন যে যারা কাজ করছেন, তারা এখনো পর্যন্ত ওই মানসিকতা বা তার চেয়েও আরেকটু নিচুর মানসিকতা ধারণ করছেন। যেহেতু তারা ওই মানসিকতা ধারণ করছেন, সেই কারণে দেখবেন ভুল করে একবার এই কাজটি তারা করছেন না, তারা ধারাবাহিকভাবে এই কাজটি করে যাচ্ছেন। পুনরাবৃত্তি করছেন। বলা হলো সিটি কর্পোরেশন তারা বিশ্বাস করেন যে নারী মানেই হচ্ছে গ্যাসের চুলা, তারা বিশ্বাস করেন যে নারী মানেই হচ্ছে ফ্রক, তারা বিশ্বাস করেন যে নারী মানেই হচ্ছে বটি, অর্থাৎ নারী মানেই হচ্ছে তাকে মাছ কাটতে হবে, তাকে তরকারি কাটতে হবে, নারী মানেই হচ্ছে তাকে রান্না করতে হবে। নিশ্চয়ই রান্না করে, নারী রান্না করে, আপনি রান্না করেন, আপনার আম্মা রান্না করে, সবাই করেন, নিশ্চয়ই আমি করি, সেটা তো কোনো মানে আলাদা করে তো দেওয়ার কিছু নাই। পুরুষ বাবুর্চির সংখ্যা সারা পৃথিবীতে অসংখ্য যারা রান্না করেন, বড় বড় রেস্টুরেন্টের সব বাবুর্চি তো পুরুষ অধিকাংশ জায়গাতে। সুতরাং আমি যে কথা বলতে চাইছি, এটা আসলে আমাদের হাসির বিষয় না, এটি খুব হালকা বিষয় না, এটি হচ্ছে আমাদের মানসিকতার বিষয়। আমাদের উচিত এই জায়গাটি নিয়ে অত্যন্ত সিরিয়াসলি আলোচনা করা, এদেরকে ডাকা, এদেরকে ইন্টারভিউ করা, এবং এদের যারা নীতি নির্ধারক, এদের উপরে যারা আছেন, তাদেরকে বোঝানো যে এই একজন কমিশনারকে বা একজন মেয়রকে বা একজন কাউন্সিলরকে এ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে না। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যে নারী, তাদের সবাইকে এক ধরনের অপমান বা অসম্মান করা হচ্ছে। এই অপমান বা অসম্মান করার অধিকার রাষ্ট্রীয় কোনো পদে বসে, সাংবিধানিক কোনো পদে বসে কেউ করতে পারে না। বিরতি নিতে হবে। আপনাদের দুজনকে একটু একটা বিষয় শুধু আমি চিন্তা করে রাখতে বলবো আসবার পর, যে মানে এই সমস্যাটি তো আসলে শুধু নির্বাচন কমিশনের সমস্যা হয়ে আটকে থাকবে না আসলে, কারণ এই সমস্যা যদি সমগ্র প্রশাসন এবং সমগ্র রাষ্ট্রযন্ত্রের মধ্যে থাকে, তাহলে আমরা যেটি নিয়ে বহুদিন ধরে গণমাধ্যম কর্মীরা কথা বলে আসছি, যে পুলিশ প্রশাসনের মধ্যেও নারী বান্ধব একটি পরিবেশ তৈরি করতে হবে, নারীর নির্যাতন বন্ধ হবে না হলে নির্বাচন কমিশনের মধ্যে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এই চিন্তাধারাটার মানে উন্মেষ ঘটাতে হবে, এবং প্রয়োজনীয় ওয়ার্কশপ, কাউন্সেলিং, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটি করতে হবে। আমি একটা যোগ করি যে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর প্রতিবাদের 16 দিন, নারীর প্রতি যে সহিংসতা, নারীর প্রতি যে অসম্মান, নারীর প্রতি যে অমর্যাদা, এর একটি প্রতিবাদ চলছে, এখনো কিন্তু সেইটি চলছে। সেরকম একটি সময়ে নির্বাচন কমিশনের এই কাজের আমি মনে করেছিলাম যে এই কাজের প্রতিবাদ আমাদের যে নারী সংগঠনগুলো আছে, শুধু নারী সংগঠন না, সব সংগঠনের দায়িত্ব ছিল। আমি এই সামাজিক সংগঠনগুলো, আমি এই প্রতিবাদটি আর একটু জোরালো ভাবে প্রত্যাশা করেছিলাম, এখন পর্যন্ত আমি সেটা দেখিনি। এটা আমার কাছে কিছুটা হতাশার। আমি আসছি ৭১ জার্নালে বিরতির পর এবং ফিরে আসছি আর অন্যান্য আলোচনা নিয়ে। একাত্তর জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। যদি আপনারা যেমনটি বলছিলেন যে প্রতীকগুলো যদি দেখা যেত, আমার মনে হয় তাহলে বেশ ভালো হতো, কিন্তু তার আগে একটা ছোট্ট করে পত্রপত্রিকা ঘুরে আসা যেতে পারে, এর মধ্যেই হয়তো প্রতীকের কিছু ছবিও পাওয়া যাবে। আছে যে প্রসঙ্গটিতে ছিলাম, সেই প্রসঙ্গ একটু আলাপ আসতে চাই, সেটি হলো যে পৌরসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনেই কিন্তু প্রার্থিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত হয়ে গেছে আর কি, কে হচ্ছেন বিজয়ী প্রার্থী। পারিবারিক সহিংসতা, নারীর মানবাধিকার লঙ্ঘন, যে কথাটি বলছিলেন গোলাম মুর্তজা, 25 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যেই আন্দোলনটি চলছে, প্রতিবাদের 16 দিন চলছে, সেটিরই একটি কর্মসূচি বলে আমার মনে হচ্ছে। দৈনিক সংবাদ দেখতে পাই, সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ, চাপে বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ার
অভিযোগ, যে অভিযোগটি নিয়ে আসলে অনেকেই আশঙ্কা করছিলেন লেভেল প্লেইং ফিল্ড, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। মেয়র কাউন্সিলর সংরক্ষিত আসন 12,642 প্রার্থী। এরপর রয়েছে ভোরের কাগজে ঢাকা চট্টগ্রাম 4 লেনের কাজ এ মাসেও শেষ হচ্ছে না। রংপুর ও গাজীপুরের জন্য মেট্রোপলিটন পুলিশ গঠন হবে। দলীয় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বৈষম্য, ইসির আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখেও দেখছে না ইসি। এই খবরটি কিন্তু আজকের গণমাধ্যমে এসেছিল, আজকের বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, মানে গতকালকের গণমাধ্যমে কিন্তু এসেছিল যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচারণার ক্ষেত্রেও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়টির দিকে দৃষ্টিপাত করছে না। এরপর রয়েছে সকালের খবর, মনোনয়নপত্র বাতিলের চূড়ান্ত হিসাব দিল ইসি। আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থী বেশি। বিদ্রোহী প্রার্থীদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেরকম একটি খবর আমরা আজকে দেখেছি। এবং সিলেটের মতন জায়গায় যেখানে আসলে বিএনপি আওয়ামী লীগ কেউই তাদের বিদ্রোহী প্রার্থীদেরকে অনেক চেষ্টার পরও নিয়ন্ত্রণ করতে পারেনি। আওয়ামী লীগের তুলনায় যেসব দিকে এগিয়ে বিএনপি, সিম্পলি ননসেন্স। কথাটি শুনে মনে হচ্ছে যে এটি অর্থমন্ত্রীর। নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী যেমনটি বলছিলাম। প্যারিস জলবায়ু চুক্তির খসড়া নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু, ঋণ নয় অনুদান চেয়েছে বাংলাদেশ। গাজীপুরের খবরটি আছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেন খালেদা। নাইকো দুর্নীতি মামলায় তিনি আরো একবার আপিল করেছেন। এরপর রয়েছে 10 মিটারে স্থাপনা নয়, দৈনিক জনকণ্ঠ বলছে মহাসড়ক নিয়ে হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ মহাসড়কের আশপাশে 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা থাকতে পারবে না। রাস্তার পাশ থেকে সরিয়ে নিতে হবে শিল্প কারখানা, হাট বাজার বেদখলে রাখা সবকিছু, মাঝখানে থাকবে বিভাজক। অত্যন্ত ভালো কথা, কিন্তু সেটি আসলে কি হবে বাস্তবায়ন কি হবে? আমি খুব এই খবরটি যখন পড়ছি আমার একেবারেই মাথার মধ্যে ঘুরছে যে হাট বাজার তো সরিয়ে রাখা হলো, কিন্তু মাঠের পাশে দুঃখিত রাস্তার মধ্যে ধান শুকানো, রাস্তার মধ্যে মুরগি ঘোরাঘুরি করা এবং ভ্যান চলাচল, এইগুলো গভীর রাতে কোনো হারিকেন ছাড়া কোনো কিছু ছাড়া মহাসড়কের মধ্যে ভ্যান চলাচল, সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা সেটা আমার খুব জানবার আগ্রহ রইল। প্রার্থীরা আগামীকাল থেকে প্রচার চালাতে পারবেন, কারণ মনোনয়নপত্র বাতিলের যে সময় সেটি শুরু হয়ে গেছে। আর এরপর রয়েছে ঢাকা ট্রিবিউন, we don't have plan B because we don't have another planet। সেটি খুব সম্ভবত প্যারিস জলবায়ু সম্মেলন থেকে আসছে। অর্থাৎ যে কোনো উপায়ে জলবায়ুর এই নেতিবাচক প্রভাব ঠেকাতে হবে, তার কোনো বিকল্প নেই, সেরকমই একটি কথা। এবং রিনিউয়েবল এনার্জি টু রিডিউস 1.7 গিগাটন a year ইমিশন ইন ডেভেলপিং কান্ট্রিজ। সমস্ত কিছুই আসলে ডেভেলপিং কান্ট্রিজের উপর দিয়ে, উন্নয়নশীল দেশগুলোর উপর দিয়ে চলে যায় কিনা সেটি নিয়ে একটা চিন্তা থেকে যায় আর কি। উন্নতদের চাওয়া যে এদের উপর দিয়েই যাক। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো, হয়তো একটা সুযোগ পাওয়া যাবে। ঢাকা ট্রিবিউন তাদের পুরো পাতাটাই বোধহয় সাজিয়েছে প্যারিস জলবায়ু সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে মনে হচ্ছে দেখে, যদিও তাদের এখন অবশ্য আকারটি ট্যাবলয়েড আকার, ফলে খুব বেশি জায়গাও নাই, স্থান সংকুলন নাই আসলে ঢাকা ট্রিবিউনের খুব বেশি। যে প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম সে প্রসঙ্গটি ছিল যে পৌরসভা নির্বাচনে অনেক কটি আসনে আমরা এই পর্যন্ত শুনছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন। এটি নিয়ে আমার মনে হয় যে এখনো হয়তো কোনো কথা ওঠেনি, কিন্তু কিছুদিনের মধ্যে উঠে যাবে। আপনাদের কি মনে হচ্ছে জনাব শামীম রেজা? এটা তো আমাদের সেই জাতীয় নির্বাচনের সময় থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিষয়টা। এখন সেটা যদি খুব যৌক্তিক কারণে হয়ে থাকে যে একেবারে বাতিল ছাড়া আর কোনো পথ ছিল না, সেটা একরকম। তো এখন পর্যন্ত আপনি ঠিকই বলেছেন যে আলোচনার এজেন্ডায় এটা আসেনি, হয়তো এমন হতে পারে সহনীয় মাত্রায় আছে দেখে এখনো পর্যন্ত আসেনি, বা যদি আমি যেটা বললাম যৌক্তিক যদি কোনো কারণ থেকে থাকে, তো পরবর্তীতে কি হয় সেটা আমার মনে নির্ভর করে যে কি পরিমাণে এই যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বারবারই কথা হচ্ছে, সেই জায়গাটির দিকে কি আরেকবার না, কিন্তু আমার এখানে একটি সত্যি একটি প্রশ্ন আছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিয়ে। আমরা যেই জায়গাটি থেকে এর আগে কথা বলছিলাম, মানে এখন কি অবস্থার কোনো পরিবর্তন আপনি দেখতে পান কিনা? কারণ আজকে রুহুল কবির রিজভী তিনি মুক্তি পেয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখন এই মুহূর্তে মুক্ত আছেন। কোন একটা জায়গায় কি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যেন কথা না ওঠে, সেটির কোন একটা চেষ্টা চলছে? দেখেন, আমি যদি সাম্প্রতিক নির্বাচনগুলোতে আসেন, আপনি আবার ওই সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় থেকে আসেন, তখন কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম, এই বারবার আপনার টেবিলে আছে দেখে এখানকারই আমরা উদাহরণ দিচ্ছি, যে অনেক ধরনের মামলা থাকে, তো যেগুলো খুব ভয়ঙ্কর আকারের মামলা, যে একেবারে অগ্নিসংযোগ থেকে শুরু করে খুন খারাপি মারামারি, সেগুলোর কথা বাদ দিয়ে যদি এরকম থাকে যে যেটার ব্যাপারে কিছুটা
সহজ হওয়ার সুযোগ আছে। একদম এখানে বলাই হয়েছিল, আমার মনে আছে একজন অতিথি ছিলেন যে ঠিক আছে সরকারি পক্ষের যে কৌশলী আছে তারা এটা নিয়ে আর আপত্তি করলো না, এটা সাধারণ এক ধরনের শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের গ্রেফতার করা হয়েছিল, ঠিক আছে আমরা ছেড়ে দিলাম, তারা নির্বাচন করলেন। এইটা এক ধরনের মানে সবসময় যে যুক্তিটা দেয়। আর একটা হচ্ছে যে না এখন আইন শৃঙ্খলা বাহিনী আমাকে সুযোগ দিচ্ছে না, হয়তো আমাকে মাঠেই দাঁড়াতে দিচ্ছে না, আর এক পক্ষ সেখানে আমি কোন রকম আইন শৃঙ্খলা সাপোর্ট পাচ্ছি না। তো সেটা তো এখনো বলা কঠিন, কারণ সেই পরিস্থিতি এখন আসেনি। সেটা হয়তো প্রচার অভিযান থেকে বোঝা যাবে যে কি পরিস্থিতি। আর একটা হচ্ছে যেটা আপনি কিছুটা আভাস দিলেন, যেটা আমি আজকেও শুনছিলাম সম্ভবত আপনাদের এখানে, যে খালেদ সাহেব আওয়ামী লীগের বোধহয় বলছিলেন, সেই যুক্তিটা আমার কাছে কিন্তু খুব একটা দুর্বল মনে হয়নি। সেটা হলো যে ঠিক আছে এখানে সাংসদরা প্রচারণা চালাবেন না বা সরকারি দলের মন্ত্রীরা যেতে পারছেন না, কিন্তু বিরোধী দলের যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে তাদের মধ্যে তো হেভিওয়েট লোকজন আছেন যারা বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বা নেতা হিসাবে তাদের একটা পরিচিতি আছে এলাকায় বা জাতীয় পর্যায়ে, তো তারা গেলেও তো একটা প্রভাব সেখানে পড়ে। আমার কাছে কিন্তু এটা বেশ গ্রহণযোগ্য মনে হচ্ছে, যদিও সেটা বাস্তবে কতভাবে নষ্ট হয় কিনা। আমি বলছি যে বিরোধীরা পাচ্ছেন সেই সুযোগটা, কিন্তু বড় আকারে আমার মনে হয় যে আলোচনাটা সম্ভবত ওখানেই চলে যাবে যে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তারের বিষয় যদি থাকে বা কতজন মামলা মোকদ্দমা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তাটা যদি তারা কোন রকম প্রতিপক্ষের চাপে পড়েন বা কোনো প্রয়োজন হয়, এই দুটো প্রধান আমার কাছে মনে হচ্ছে। দেখেন এই যে কিছু কিছু শব্দের এত ব্যবহার আমরা করে ফেলি আমাদের গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনমানুষের আলোচনায়, যে তার মধ্যে একটি শব্দ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমরা অনেক ব্যবহার করে ফেলেছি, দলের পক্ষ থেকে বলা হচ্ছে, নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এখন আমি ওই শব্দটি না দেখে যদি আলোচনাটি যদি এইভাবে করতে চাই যে একটি জায়গাতে বা একটি জেলায় যদি দেখা যায় যে একটি দলের প্রার্থী ছাড়া অন্য দলের আর কোনো প্রার্থী নাই, এবং সেরকম জায়গায় যদি দেখা যায় যে 30 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন তো হয়ে গেলেন, এরকম একটি অবস্থা যদি তৈরি হয়, তখন বুঝতে হবে বিরোধী দল কি বলল আর না বলল তার চেয়ে বড় বিষয় তখন বুঝতে হবে যে নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সব মানুষের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ার ক্ষেত্রে এইখানে কোনো না কোনো প্রক্রিয়ায় একটি ব্যতিক্রম ব্যাপার আছে। ব্যতিক্রম ব্যাপার এই কারণে যে সমস্ত জেলায় এরকম ঘটনা ঘটছে, যদি আমরা নির্বাচনের প্রক্রিয়া দেখি, নির্বাচনের ইতিহাস দেখি, পরিসংখ্যান দেখি, যাবৎকালের সবগুলো, কোনোভাবেই মনে হবে না যে ওই জেলায় একটি দল ছাড়া আর কোনো দল নেই বা তাদের কোনো ভোট নেই। বিষয়টি সেরকম নয়। এই জায়গাগুলোতে যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ আসছে, তার মানে এইখানে পরিবেশ তৈরির ক্ষেত্রে অনেকগুলো অন্তরায় কাজ করছে। সেই অন্তরায় কাজ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করার কথা ছিল, নির্বাচন কমিশনের যে কাছে সাধারণ জনমানুষের যে প্রত্যাশা এবং আমরা যেটা মনে করি যে একটা ভূমিকা থাকা দরকার ছিল, একটি জায়গাতে 30 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন। এখন কি সেখানে নির্বাচন কমিশনের কাজ বা নির্বাচন কমিশনের দায়িত্ব কি যেহেতু কেউ প্রতিদ্বন্দ্বী নেই সুতরাং ওইখানে এইভাবেই হয়ে যাবেন সেটি দেখা? সেটি যদি হয় তাহলে বাজেট 36 কোটি থেকে তাকে 100 কোটি টাকা হবে কেন? এই প্রসঙ্গগুলো নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। দেখেন বাংলাদেশের ইতিহাসে এই যে প্রতীকগুলোর ছবি, প্রতীকের আলোচনায় আসছি, আমি এই আলোচনাটা শেষ করে না, প্রতীকের আলোচনা না, শুধু এই ছবিটি একটু দেখা। হ্যাঁ, এগুলো খুবই আমরা হাস্যকর বলবো, যে মানুষগুলো করছেন তারা হাস্যকর কাজ করছেন। আমি এই প্রতীকগুলোকে হাস্যকর বলছি না, এক ধরনের অসম্মান দ্বারা সেটি বলছিলাম। তো এই জায়গাটিতে বাংলাদেশের ইতিহাসের নির্বাচন কমিশনগুলোর অবস্থা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যদি যে সরকার ঠিক পরিচালনায়, দেশ পরিচালনায় থাকেন, ক্ষমতায় থাকেন, সেই সরকারের প্রত্যাশা কি থাকে, সেই সরকারের অবস্থান কি থাকে, সেই সরকারের অবস্থানটাই আসলে আমাদের নির্বাচন কমিশনের মধ্য দিয়ে প্রতিফলন ঘটে। আমরা যে কথা বলতে গিয়ে যে বলি যে এর আগের যে হুদা কমিশন, শামসুল হুদা কমিশনের যে নির্বাচন কমিশন, তুলনামূলক বিচারে তারা যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন, ভোটার তালিকা করেছেন, ভালো করেছেন। এখানে আমি তাদেরকে অবশ্যই কৃতিত্ব দিব, কিন্তু একই সঙ্গে কৃতিত্ব দিতে হবে ওই সময়ের যারা দেশ পরিচালনা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের একটা চাওয়া ছিল যে নির্বাচন কমিশন ঠিকমতো দায়িত্ব পালন করে, সেই কারণেও তারা করতে পেরেছেন। এখন আমাদের যেটা অবস্থা হয়ে গেছে যে এখন যারা নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব আছেন, প্রধান সহ, তারা সারাক্ষণ তাকিয়ে থাকেন সরকার বা সরকারি দলের মনোভাব কি, তারা কি চান, তারা কি করলে তারা খুশি হবেন। এদের ওই যে তাকিয়ে থাকার যে মানসিকতা, ওই আমলা যেহেতু এরা সাবেক আমলা, ওই আমলাতান্ত্রিক যে মানসিকতা, সরকারকে খুশি করার যে প্রক্রিয়া, সব পদে থেকে যে সরকারকে খুশি করার দরকার নেই। সরকার অনেক ক্ষেত্রে অনেক কিছু তাদের কাছে চায়ও না, কিন্তু তারা বাড়তি কিছুটা আগ বাড়িয়ে এমন কিছু কাজ করেন, কাজ করে সরকারকেও বিপদে ফেলেন,
সরকারকেও বিব্রত করেন, পুরো নির্বাচন পরিবেশ নিয়ে, পুরো নির্বাচনটি নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি করেন। এর আগের নির্বাচনেও তারা এই কাজটি করেছেন। এখন যে পৌরসভার যে নির্বাচন হচ্ছে, এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এবং সেই সমস্ত জায়গাতে যে তারা নির্বিকার থাকছেন, তাদের যে কোনো জোরালো তো দূরের কথা, মানে দুর্বল কোনো অবস্থানও যে থাকছে না, এটি করে নির্বাচন কমিশনকে শুধু প্রশ্নবিদ্ধ করছেন না, পুরো সরকার সহ নির্বাচন কমিশন সামগ্রিকভাবে নির্বাচনকেই তারা এক ধরনের প্রশ্নবিদ্ধ করছে। আমি একটা সংবাদ দেখছিলাম, একটু যদি আবার বের করা যায় প্রতীকের জায়গাটা, মানে সেখানে একটা জায়গা আছে তারা বলছেন যে আমরা তাড়াহুড়ো করে, উনি বলছেন যে তাড়াহুড়ো করে প্রতীক বরাদ্দ করেছে, আলোচনার খুব বেশি সময় কেন, অত্যন্ত মানে প্রতিবাদ শুধু জানাচ্ছি না, আমি শুধু বলতে চাই যে নির্বাচন কমিশনের কোন মিডিয়া উইং আছে কিনা, কোন প্রেস উইং আছে কিনা, তার এক্সটার্নাল ডিপার্টমেন্ট আছে কিনা, এবং এগুলো দেখবার জন্য তার কোন কমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে কিনা। আমরা যে লোকগুলো এখানে প্রতিনিয়ত কথা বলি, এই যে মাঝ রাতে আমাদের নিজেদের প্রচুর কাজ থাকে, আমাদের কিন্তু আমরা কোনো কমিশনার না, আমরা সরকারি কোনো দায়িত্বে নাই, আমাদের পেশাগত দায়িত্ব পালন করে চিন্তা ভাবনা করে পর্যবেক্ষণ করে তারপর একটা মতামত দিই। নির্বাচন কমিশন পুরনো ফুটেজগুলো দেখুক, সংবাদপত্রের মতামতগুলো দেখুক, যে কি ধরনের বক্তব্যগুলো আমরা দিচ্ছি। তারা যদি মনে করেন যে তারা একমাত্র ব্যক্তি ওখানে বসে সমস্ত সিদ্ধান্ত নেবেন এবং আমাদের বক্তব্যগুলোর কোন রকম ইম্প্যাক্ট সেখানে থাকবে না, কোন রকম থাকবে না, তাহলে আমি মনে করি ইমিডিয়েটলি তার একটা ডিপার্টমেন্ট করা। প্রতীক বরাদ্দের জন্য তাড়াহুড়োর কি বিষয় আছে? আমি তো আবারও বলছি, আজকে রাতে প্রতীক বরাদ্দ চাক, আমরা যারা আলোচনা টেবিলে আছে আমরা দুজন প্রতীক বরাদ্দ, প্রতীকের কথা, এটা তো অত্যন্ত অস্বস্তিকর একটা বক্তব্য। এই কথাটি যদি বলে থাকেন, যে পত্রিকাটি আমাদের সময় অনলাইন আমাদের সময়.com এটি প্রকাশ করেছে, যদি এটি সত্যিকার অর্থেই উনি বলে থাকেন, এই কথা বলার অপরাধে, শুধুমাত্র এই কথা বলার অপরাধে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া উচিত। তার কারণ হচ্ছে এটি কোনো খণ্ডকালীন চাকরি নয়, এটি কোনো খণ্ডকালীন কাজ নয়। নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যে পরিমাণ লোকবল আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে, ভারতের নির্বাচন কমিশনেও এত লোকবল নেই অফিসারের সংখ্যার দিক দিয়ে। আপনি শুনবেন না, আপনাকে যে মতগুলো দিচ্ছি, আমাকে একটা বিরতি না নিয়ে এখন আর সামলাতে পারবো না, সময় ফিরে আসছি একাত্তর জার্নালে। এবং আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি চট করে একটু লন্ডনে চলে যেতে চাই, আমাদের সাথে তানভীর আহমেদ আছেন। তানভীর আহমেদের কাছে জানতে চাই যে লন্ডনের যে ঘটনাটি এই মুহূর্তে লন্ডনকে খুব টান টান অবস্থার মধ্যে রেখেছে বলে মনে হচ্ছে, সেটা সম্পর্কে একটু যদি শেষ খবরটি আমাকে দেন তানভীর। ধন্যবাদ মিথিলা ফারজানা। আমরা গত শনিবার রাতে লন্ডনের সেন্ট্রাল লাইনের ব্যস্ততম একটি স্টেশন, লেইটনস্টোন স্টেশনে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং ছুরি হাতে তিনি একজন পথচারীকে আক্রমণ করছিলেন এবং আক্রমণে সেখানে তিনি যে শব্দটি উচ্চারণ করেছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় শঙ্কার বিষয়। আপনারা জানেন যে গত সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড ক্যামেরন একটি আইন পাশ করেছেন সিরিয়ায় হামলার ব্যাপারে। সাধারণ পার্লামেন্টারিয়ান এবং ব্রিটিশ জনগণের ম্যান্ডেট তিনি পেয়েছেন। তো তারই একটি প্রতিবাদ স্বরূপ এই ধরনের হামলা ঘটেছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দাবি করছে। এর সূত্রটি হচ্ছে, তিনি যখন আঘাত করছিলেন তিনি ইংরেজিতে বলছিলেন দিস ইজ ফর সিরিয়া, অর্থাৎ সিরিয়াতে যে বিমান হামলার সিদ্ধান্ত হয়েছে এবং অলরেডি যে বিমান হামলা হয়েছে সেই ঘটনাটিরই একটি প্রতিবাদ হচ্ছে লন্ডনের এই পাতাল রেলে হামলার ঘটনাটি। যদিও এতে কোনো নিহত হওয়ার ঘটনা ঘটেনি, তবে এই ঘটনাটিকে কেন্দ্র করে পুরো ব্রিটেন জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেমনটা আমরা দেখেছি যে প্যারিসে 130 জন নাগরিক হামলার পর পুরো ব্রিটেন জুড়ে মুসলিম কমিউনিটিতে একটা বড় ধরনের আসলে ভীতি কাজ করছে। স্কুলগুলোতে এবং রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে ফ্রান্সে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আমি একদম সুনির্দিষ্টভাবে যদি বলতে চাই, গত সপ্তাহে পূর্ব লন্ডনের যে মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তার সাথে আমার কথা হচ্ছিল। জানতে চাইলাম যে আসলে তোমাদের কাছে মুসলিম হামলার কি পরিমাণ বেড়েছে। সে বলেছে আশঙ্কাজনকভাবে বেড়েছে, তবে মুসলমানদের মধ্যে একটি প্রবণতা রয়েছে, তারা হামলার শিকার হলেও অভিযোগ করছেন না। এখানে ব্রিটেনে কিন্তু
যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি অভিযোগ না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি পরিসংখ্যানে আসলে উঠে আসে না। তো যে পরিমাণ অভিযোগকারী অভিযোগ করেছেন, এতে করে অতীতের হামলার চেয়ে এখনকার হামলার সংখ্যা বেড়েছে, মসজিদগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একদম যদি শেষ খবরটি দেন, যাকে ধরা হয়েছে, পুলিশ যাকে ধরেছে সে কে, কোন দেশি এবং তার কোনো পরিচয় কিছু জানা গেছে কিনা? মুহাইদিন নামে 29 বছরের যে যুবককে গ্রেফতার করা হয়, তার এথনিসিটি প্রকাশ করা হচ্ছে না নিরাপত্তা জনিত কারণে। এখানে ছোট ছোট ক্ষুদ্র এথনিক মাইনরিটি কমিউনিটির মধ্যে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেই কারণেই তার এথনিসিটি প্রকাশ করা হচ্ছে না। তবে তাকে আদালতে তোলা হয়েছে, তার ওল্ড বেইলি যে আদালতটি রয়েছে ব্রিটেনের এবং দ্রুত বিচার আদালত, সেখানে তাকে তোলা হয়েছে, আজ তোলা হয়েছে এবং মামলাটি খুব দ্রুতভাবে নিষ্পত্তি করা হবে বলে আমরা জানিছি। তবে মামলার চূড়ান্ত ফলাফল এখনো মানে আইনি প্রক্রিয়াটি এখনো চলছে। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। আমার হাতে আর সময় নেই তানভীর, অনেক দুঃখিত, আপনার পুরো খবরটি আসলে শোনার দরকার ছিল। আপনাদের কাছ থেকে খুব বেশি শোনবার কোনো সুযোগ নেই, আমি মনে হয় আর সময় দিতে পারছি না আপনাদেরকে, অত্যন্ত দুঃখিত। ৭১ জার্নালের সময় শেষ। ধন্যবাদ গোলাম মুর্তজা, ধন্যবাদ শামীম রেজা এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে। শুভরাত্রি। সারা দেশে বইছে ভোটের হাওয়া। পৌরসভা নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত হওয়ায় জয় পরাজয়ের হিসেব নিকেশ শুরু করেছেন প্রার্থীরা। ৯ ডিসেম্বর থেকে প্রচার চালাতে বাধা থাকবে না, পর্যবেক্ষণ করা হবে আচরণ। বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন বেগম জিয়া। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কায় আওয়ামী লীগ। পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে জনগণের মনে সন্দেহ ইতোমধ্যে প্রমাণও মিলেছে বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এরশাদ। ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু এইভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন। নাইকো দুর্নীতি মামলা বৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিল। একই সঙ্গে মামলার বিচার কাজ স্থগিতেরও আবেদন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির নিজামীর আবেদনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পাল্টাপাল্টি যুক্তিতর্কের মধ্য দিয়ে কাল শেষ হবে আপিল শুনানি। 2018 সালের জুলাইয়ের পর তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড অ্যালায়েন্সকে থাকতে দেয়া হবে না। প্রশ্নই ওঠে না, একদিন এক সেকেন্ডও বাড়ানো হবে। এবং ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাঙালিরা। সন্ত্রাসের বিরুদ্ধে জয়ী হতে হলে মুসলমানদের পাশে রাখতে হবে বললেন ওবামা। Complications on the ground. The Syrian government accuses the US-led coalition of killing its soldiers in a deadly airstrike. The US denies it, but as warplanes continue to pack the skies over Syria, we report from a town on the outskirts of Damascus that's struggling to provide even basic services. It's getting worse. Every day is worse than yesterday. I wish it was last month because that was better. The mysterious disappearance of bankers at China's largest investment bank. It's part of the government's crackdown on corruption. But what really is going on? There have been celebrations on the streets of Venezuela after a landslide victory for the opposition in parliamentary elections. It beat the ruling socialists to win control of the National Assembly for the first time in almost 17 years. Syria says the U.S. has killed 3 of its soldiers in an airstrike on a military base. It's written to the UN Security Council condemning what it calls aggression. The U.S. denies any involvement. Hundreds of Syrian rebels are preparing to pull out of the city of Homs as part of a ceasefire deal. 12 buses arrived in the Al-Wayr suburb to take the first group of fighters out of the area. It is the last rebel stronghold in the strategic city. U.S. President Barack Obama has pledged to destroy ISIL. In a rare address from the Oval Office, he said the threat from terrorism was real, but that America would overcome it. Now, France's National Front party has seen its best ever result in local elections, the first since the Paris attacks in November. It received at least 30% of the vote. There will be a second round of voting next week. The U.S. Energy Secretary Ernest Moniz has told Al Jazeera he's optimistic a meaningful climate change deal will be reached at the global talks in Paris.